হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। বিখ্যাত লেখক আর কে নারায়ণের সেই বিখ্যাত ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 2 অংশটি। আমরা এর আগের টিউটোরিয়ালে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 1 অংশটা করেছি, তার বঙ্গানুবাদ করেছি, যেভাবে বুঝলে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে সেভাবে আমরা বুঝেও নিয়েছি। আর আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের বাকি অংশ অর্থাৎ পার্ট 2 অংশটা পড়ব। ওকে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 1 অংশে আমরা দেখেছি টাউন হল পার্কের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তার পাশে একটা বড় তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছের তলায় প্রত্যেক দিন বেলা 12টার সময় এক জ্যোতিষী তার জ্যোতিষ ব্যবসা শুরু করে। আমরা এটাও জেনেছি যে এই জ্যোতিষী বাস্তবে কোনো জ্যোতিষী না, সে একজন প্রতারক বা ভণ্ড। সে অন্য কোনো কাজ না পেয়ে জ্যোতিষীগিরি করে এবং গ্রামের সাদামাটা লোকগুলোকে সে ঠকায়। আমরা এটাও জেনেছি যে সে প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ নেয়, মানে প্রত্যেক প্রশ্নের উত্তর সে দেবে এবং 3 পয়সা করে সে তার বিনিময়ে নেবে। আমরা এটাও জেনেছি যে এই জ্যোতিষী তার ব্যবসা চালায় স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গ্রেস ওয়ার্কের উপরে, অর্থাৎ পর্যবেক্ষণ, অনুশীলন এবং অসাধারণ চতুর অনুমান দক্ষতার উপরে নির্ভর করে সে তার ব্যবসা চালায়। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 1 অংশে আমরা এই জ্যোতিষীর কার্যকলাপ এবং তার চরিত্র সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে গেছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 2 অংশে আমরা জানতে পারবো একটি নির্দিষ্ট দিনে এই জ্যোতিষীর জীবনে কী ঘটেছিল। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে একটি জ্যোতিষীর দিন, একটি জ্যোতিষীর একটি নির্দিষ্ট দিনে তার জীবনে কী ঘটনা ঘটেছিল। আর কে নারায়ণ অসাধারণ সুন্দরভাবে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক গল্পে সেই দিনটির বর্ণনা দিয়েছেন। চলো আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের বাকি অংশটুকু পড়ি। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। আমরা এর আগের দিন দেখেছি একটা বাদাম বিক্রেতা ওইখানেতে বিভিন্ন হাঁক ডাক করে তার বাদাম বিক্রি করে। সেই বাদাম বিক্রেতা ফু দিয়ে তার মশালটি নেভালো এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লো। This was a signal for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. এই বাদাম বিক্রেতার উঠে পড়াটা এটা জ্যোতিষের জন্য একটা সংকেত যে এবার তার ব্যবসা গোটানোর সময় হয়েছে। তার কারণ বাদাম বিক্রেতা উঠে যাওয়ার পরে ওই গোটা অঞ্চলে আর কোনো আলো থাকে না, খালি দূর থেকে একটা সবুজ রঙের অস্পষ্ট আলো এসে এই জ্যোতিষীর সামনে পড়ে। দূর থেকে একটা সবুজ রঙের অস্পষ্ট আলো এসে জ্যোতিষীর সামনে পড়ে, আর আশেপাশে আর কোনো আলো থাকে না। কাজেই বাদাম বিক্রেতা যখন তার মশালটা নিভিয়ে ফেলে, সেটা জ্যোতিষীর জন্য একটা সংকেত যে এবার তার ব্যবসা বন্ধের সময় হয়েছে। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. সে তার ওই কড়িগুলি এবং তার অন্যান্য উপকরণ, এই যে প্যারাফেরনালিয়া কথাটার অর্থ হচ্ছে উপকরণ বা সরঞ্জাম, সে তার ওই কড়িগুলো এবং তার যে অন্যান্য সরঞ্জাম, যেমন নোট বই, যেমন একটা সেই ছক আঁকা একটা কাপড়, এগুলো সবই ধীরে ধীরে গুটিয়ে ফেলে। কারণ এবার এগুলোকে গুটিয়ে ব্যাগের মধ্যে পুরে সেও তার বাড়ির দিকে যাবে। কিন্তু আজকে যখন সে তার এই কড়ি এবং এই সাজ সরঞ্জামগুলোকে গুটিয়ে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, তখন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট। ওই সবুজ রঙের আলোটা কিছুতে ঢাকা পড়ে গেল। সবুজ রঙের যে একটা ফ্যাকাশে আলো তার সামনে এসে পড়তো, সেই আলোটা আমরা দেখছি ঢাকা পড়ে গেল। তার মানে কোনো একটা মানুষ এসে ওই আলোটার সামনে দাঁড়িয়েছে, তার ফলে আলোটা ঢাকা পড়ে যাচ্ছে। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। সে তাকালো এবং দেখলো তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন। সে বুঝতে পারলো যে এটা একটা সম্ভাব্য মক্কেল। সে অনুমান করলো যে একটা সম্ভাব্য মক্কেল বা ক্লায়েন্ট তার সামনে এসছে, এবং যেই সে অনুভব করলো যে একটা মক্কেল এসছে, একটা ক্লায়েন্ট এসছে, সে কি বলছে? সে বলছে, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে।
ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। আপনি যদি আমার কাছে এসে বসেন এবং আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান বা আমার সঙ্গে কিছু কথাবার্তা বলেন, তাহলে আপনার উপকার হবে। মানে আপনি যদি আমাকে হাত দেখান, আপনার ভাগ্য যদি জেনে যান, তাহলে আপনার উপকার হবে। দ্য আদার গ্রাম্বেল সাম ভেগ রিপ্লাই। কিন্তু যে লোকটি এই আলোটিকে গার্ড করে দাঁড়িয়েছিল, সে আমরা দেখছি গজগজ করে অস্পষ্ট কিছু কথা বলছে। গ্রাম্বেল মানে হচ্ছে গজগজ করা, মানে সে বিরক্ত। সে বিরক্ত হয়ে আমরা দেখছি কিছু অস্পষ্ট, ভেগ রিপ্লাই মানে হচ্ছে অস্পষ্ট কথা, যেটা আনহার্ড, খুব ভালো করে শোনা যাচ্ছে না, এরকম কিছু কথা সে বলছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" যাই হোক, আমরা দেখছি এই জ্যোতিষী সে জোর করে তাকে বলছে, আপনি আমার কাছে আসুন, আপনার সমস্ত সমস্যার সমাধান আমি করে দেব। আর যখন সে এই কথাটা বলছে, আমরা দেখছি সেই লোকটি তার হাতটাকে জ্যোতিষীর মুখের সামনে বাড়িয়ে দিচ্ছে। তার হাতটা সে জ্যোতিষীর মুখের সামনে ছুঁড়ে দিচ্ছে, মানে বাড়িয়ে দিচ্ছে। এবং তারপরে সে কি বলছে? সে বলছে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। তুমি নিজেকে জ্যোতিষ বলো না, তুমি নিজেকে জ্যোতিষ বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ইয়োর্স ইজ এ নেচার। এই অ্যাস্ট্রোলজার যখন ওই ব্যক্তি বলল তুমি নিজেকে জ্যোতিষী বলো, তখন অ্যাস্ট্রোলজার বুঝতে পারলো যে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সে মনে মনে অনুভব করলো যে তাকে এই লোকটি চ্যালেঞ্জ করছে। যাই হোক, সে এই লোকটির হাতটিকে ধরে এই সবুজ আলোর কাছে নিয়ে গিয়ে কি বলছে? ইয়োর্স ইজ এ নেচার। আপনার স্বভাব হলো, মানে যেমন কথা সে অন্যান্য লোকদেরকে বলতে অভ্যস্ত, সেই এই লোকটাকেও সে একই কথাই দিয়ে তার ব্যবসাটা শুরু করছে। ইয়োর্স ইজ এ নেচার, আপনার স্বভাবটা হলো। ও স্টপ দ্যাট, দ্য আদার সেড। বন্ধ করো, বন্ধ করো, ওই একঘেয়ে কথা বন্ধ করো, ওই লোকটি বলল। টেল মি সামথিং ওর্থওয়াইল, আমাকে কিছু কাজের কথা বলো। যা তুমি অন্যদের বলো, আমাকে সেই সব বলতে যেও না, আমাকে কিছু কাজের কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের এই বন্ধু, আমাদের বন্ধু আওয়ার ফ্রেন্ডটাকে, আমাদের বন্ধু হচ্ছে এখানে অ্যাস্ট্রোলজার। আমাদের বন্ধু মানে এই অ্যাস্ট্রোলজার ফেল্ট পিকড মানে হচ্ছে বিরক্ত হওয়া। আমাদের বন্ধু একটু মনে মনে বিরক্ত হলো যে সে যেভাবে তার ব্যবসা শুরু করে সেইভাবে সে শুরু করতে গেছিল, কিন্তু এই লোকটি প্রথমেই তাকে থামিয়ে দিয়ে বলছে যে আমাকে কাজের কথা বলো, উল্টোপাল্টা বলে কোনো লাভ নেই। এতে আমাদের বন্ধু একটু মনে মনে বিরক্ত হলো। ঠিক আছে। I charge only 3 pice per question and what you get ought to be good enough for your money. সে বলল, আমি প্রতি প্রশ্নের জন্য মাত্র 3 পয়সা করে নিই এবং 3 পয়সার বিনিময়ে আমি যা বলি তা আপনাদেরকে সন্তুষ্ট করে। I charge only 3 pice per question, প্রতি প্রশ্নের জন্য আমি মাত্র 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট ought to be good enough for your money, এবং আপনারা যা পান তার বদলে আমার কাছ থেকে সেটা 3 পয়সার থেকে 3 পয়সা এবং 3 পয়সার বেশি। এর মানে হলো যে আপনারা আমাকে যে পয়সা দেন তার থেকে বেশি আমি আপনাদেরকে উত্তর দিই। At this the other withdrew his arm, took out an anna and flung it out to him, saying, I have some questions to ask. এতে আমরা দেখলাম ওই লোকটি তার হাতটাকে ছাড়িয়ে নিল এবং একটা আনা মানে 4 আনা, 4 পয়সা, 3 পয়সা করে প্রতি প্রশ্নের জন্য নেয়, সে একটা 4 পয়সা বা 4 আনা সে বের করে এই লোকটার দিকে ছুঁড়ে দিল। ফ্লাং ইট মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া। এই লোকটির দিকে ছুঁড়ে দিল এবং কি বলল? আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। যদি আমি বুঝতে পারি যে তুমি আমাকে ভুলভাল বলছো, তুমি ব্লাফ দিচ্ছ, ব্লাফ কথাটার অর্থ হলো ভুলভাল বলা বা টুপি পরানো। যদি আমি বুঝতে পারি যে তুমি আমাকে টুপি পরাচ্ছ, তুমি ভুলভাল কথা বলছো, তাহলে তুমি ওই 4 আনাটা তো ফেরত দেবেই, সঙ্গে আরও কিছু ইন্টারেস্ট আমাকে ফেরত দেবে, মানে 4 আনা এবং আরও কিছু পয়সা আমাকে ফেরত দিতে হবে। তুমি যদি আমার যে প্রশ্নগুলো আছে তার উত্তর দাও, আমি তোমাকে 4 পয়সা দিলাম, তুমি 3 পয়সা করে চার্জ করো, আমি 4 পয়সা দিলাম, কিন্তু তোমার প্রশ্নের উত্তর যদি আমার মনঃপূত না হয়, তোমাকে ওই 4 পয়সা তো ফেরত দিতেই হবে, সঙ্গে আরও পয়সা দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। যদি আপনার মনে হয় যে আমার উত্তরগুলো ঠিক, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন?
এই অ্যাস্ট্রোলজার এখন কাউন্টার করছে, কারণ অ্যাস্ট্রোলজার বুঝতে পারছে যে লোকটি এখন এসছে এই লোকটি সাধারণ গায়ের লোক না, যে যা খুশি বলবো আর এ বুঝে চলে যাবে এরকম ব্যাপার না, একে চ্যালেঞ্জ করছে। কাজেই ও নিজেকে রক্ষা করার জন্য সে কি ঘুরিয়ে বলছে যে আমার উত্তর যদি আপনার মনঃপূত হয় তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? নো, না, তোমাকে 5 টাকা দেবো না। তুমি 3 পয়সা করে চার্জ করো, সেখানে তোমাকে 4 পয়সা দিয়েছি, কিন্তু 5 টাকা তোমাকে দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি আপনি আমাকে 8 আনা দেবেন? আমার প্রশ্নের উত্তর পছন্দ হলে 5 টাকা না দিন 8 আনা দেবেন। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। ঠিক আছে, আমি 8 আনা দেবো, কিন্তু তার বদলে তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো তোমাকে ডবল দিতে হবে। অর্থাৎ আমি 8 আনা দেবো, কিন্তু তোমার উত্তর যদি সঠিক না হয় তাহলে তোমাকে 1 টাকা আমাকে দিতে হবে, ডবল দিতে হবে। 8 আনার ডবল 1 টাকা। সেড দ্য স্ট্রেঞ্জার, এই অপরিচিত ব্যক্তিটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট। যাই হোক, আরও কিছু কথাবার্তার পরে এইটাই ঠিক হলো যে এই লোকটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেলে 8 আনা দেবে, আর যদি এই অ্যাস্ট্রোলজার সঠিক উত্তর না দিতে পারে তাহলে অ্যাস্ট্রোলজার তাকে 1 টাকা ফেরত দেবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট এ চুরুট। আমরা দেখছি এই জ্যোতিষী সে ভগবানের উদ্দেশ্যে কিছু প্রার্থনা করছে এবং সেই সময় অন্য লোকটি একটি চুরুট ধরাচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এই দেশলাই জ্বালিয়ে যখন চুরুটটা ধরাচ্ছে এই অপরিচিত ব্যক্তিটি, সেই দেশলাইয়ের আলোতে এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী এই অপরিচিতের মুখটাকে এক ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ আ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। আমরা দেখলাম চারদিক স্তব্ধ হয়ে গেল যখন গাড়িগুলো হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে। ঘোড়ার গাড়ির গাড়োয়ানরা তাদের ঘোড়ার উদ্দেশ্যে চিৎকার করছে। এই যে জুটকা ড্রাইভার হচ্ছে হর্স ড্রিভেন কার, জুটকা হচ্ছে হর্স ড্রিভেন কার বা ঘোড়ার গাড়ি, আর ড্রাইভার মানে তো গাড়োয়ান, বুঝতেই পারছো যে জুটকা ড্রাইভার মানে হচ্ছে ঘোড়ার গাড়ির যারা গাড়োয়ান বা ঘোড়ার গাড়ি যারা চালায়, তারা তাদের ঘোড়ার উদ্দেশ্যে চেঁচাচ্ছে। সোর কথাটা অর্থ হলো চিৎকার করা। অ্যান্ড দ্য বাবেল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এবং এই যে পার্কটাতে একটা আধো অন্ধকার রয়েছে, এই লোকেদের কথাবার্তায় সেই আধো অন্ধকারটা আমরা দেখছি যেন তরঙ্গায়িত হচ্ছে, মানে আধো অন্ধকারটা যেন ভেঙে যাচ্ছে লোকেদের কথাবার্তাতে। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চরুট পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। এবং আমরা দেখছি সেই লোকটি বসলো এবং বসে বসে সে তার চুরুটটি টানছে, এবং সে যখন বসলো এবং তার চুরুট টানা দেখে মনে হচ্ছে সে যেন রুথলেস, সে তার কোনো কিছুতে পরোয়া নেই, সে বেপরোয়াভাবে চুরুট টানছে। বেপরোয়াভাবে চুরুট টানা মানে হচ্ছে সে যেন একটা যুদ্ধ করতে যাচ্ছে। কি যুদ্ধ? এই অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সে সত্যি জানবে, আর অ্যাস্ট্রোলজার যদি তাকে সত্যি বলতে না পারে তার কাছ থেকে সে ডবল পয়সা ফেরত নেবে। এরকম একটা যুদ্ধে প্রস্তুত হচ্ছে, মানে সে এরকম একটা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এবং আমরা দেখছি সে ওখানটায় বসে নির্বিকার চিত্তে চুরুটটাকে টানছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল ভেরি আনকমফোর্টেবল। আর এই লোকটার এই হাবভাব দেখে আমাদের এই অ্যাস্ট্রোলজার বা এই জ্যোতিষীর খুব অস্বস্তি হচ্ছে। মানে সে বুঝতে পারছে আজকে সে কঠিন ঝামেলার মধ্যে পড়েছে। অন্যান্য দিন লোকদেরকে বিভিন্ন রকম টুপি সে পড়ায়, কিন্তু আজকে তার জন্য মহাবিপদ। এই লোকটি সাদামাটা লোক না, বা অন্য লোকেদের মতো চট করে যা বলবো তা বুঝে যাবে না। কাজেই আজকে সে বুঝতে পারছে আজকে তার জন্য আজকের এই কাস্টমারটা মোটেই ভালো কিছু না। হিয়ার টেক ইউর আনা ব্যাক, আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে। তখন অ্যাস্ট্রোলজার কি বলছে? সে বুঝতে পারছে যে কিছু একটা ঝামেলা হতে যাচ্ছে, এবং সে বলছে শুনুন, আপনি আপনার এই 4 আনা পয়সাটা নিয়ে নিন। আমি এই ধরনের আপনি যেরকম চ্যালেঞ্জ করছেন এরকম চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই। তাছাড়া আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমি আজকে যাই। আপনার আজকে আমি হাত দেখবো না বা ভাগ্য বলবো না, কারণ আমি এই ধরনের চ্যালেঞ্জে অভ্যস্তও নই, আর তাছাড়া অনেক অন্ধকার হয়ে গেছে, আমার দেরিও হয়ে গেছে, আমি আজকে চলে যাই।
হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ। আমরা দেখছি এই অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্রগুলোকে সব গোছাচ্ছে, কারণ সে বুঝতে পারছে যে বেশিক্ষণ বসে থাকলে ঝামেলা হবে। এই লোকটি ঝামেলা করার জন্য রেডি হচ্ছে, কাজেই সে তাকে ওই 4 আনা ফেরত দিয়ে সে তার জিনিসপত্র গোছাচ্ছে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। আমরা সেই সময় দেখছি অন্য লোকটি এই অ্যাস্ট্রোলজারের হাতটিকে চেপে ধরছে এবং বলছে, এত সহজে তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি এত সহজে চলে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। আমি যখন এখান থেকে চলে যাচ্ছিলাম তখন তুমি আমাকে জোর করে ডেকে তোমার পাশে বসিয়েছ। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেন্ট। আমরা দেখছি এই লোকটি যখন অ্যাস্ট্রোলজারের হাতটিকে চেপে ধরেছে, আমরা দেখছি অ্যাস্ট্রোলজারের হাতটা কাঁপছে, ভয়ে সে কাঁপছে। আর যখন সে কথা বলছে তার গলাটা দেখছি একদম ক্ষীণ হয়ে গেছে, মানে সে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। সে ভয়ে কি বলছে, লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমোরো। আজকে আমায় ছেড়ে দিন, আমি কালকে আপনাকে আপনার ভাগ্য বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। আমরা দেখছি এই লোকটি আবার তার হাতটাকে এই জ্যোতিষীর মুখের সামনে ছুঁড়ে দিয়ে বলল, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, তোমাকে আজকেই বলতে হবে। তুমি যখন চ্যালেঞ্জ নিয়েছো, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছো, তোমাকে আজকেই আমার ভাগ্য বলতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। যাই হোক, আজকে বলতেই হবে, এবং সেই অবস্থায় আমরা দেখছি অ্যাস্ট্রোলজার শুরু করছে, মানে কিছু বলে একে শান্ত করে কোনোরকমভাবে সে তার বাড়ি যেতে পারলে অ্যাস্ট্রোলজার এখন বাঁচে। এবং আমরা দেখছি সে বলছে, দেয়ার ইজ এ ওম্যান, একটা মেয়ে আছে, মানে যেমনভাবে সে অন্যদেরকে বলে সে এই লোকটিকেও বলতে শুরু করলো, একটা মেয়ে আছে। এরপরে নেক্সট প্যারা, স্টপ সেড দ্য আদার, থামো থামো, একটা মেয়ে আছে কি মেয়ে নাই আমি এইসব জানতে চাইনি, থেমে যাও, লোকটি বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব কথা শুনতে আসিনি, বা এইসব কথা শোনার আমার কোনো ইচ্ছা নাই। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যেটা সন্ধানে বেরিয়েছি সেটাতে আমি সফল হব না সফল হব না, তুমি আমাকে খালি এটা বলো। যার সন্ধানে আমি বেরিয়েছি, যেটার জন্য আমি বেরিয়েছি, তাতে আমি সফল হব না সফল হব না। এটা একটা শর্ট প্রশ্ন আছে যে এই লোকটির কি প্রশ্ন জানতে চেয়েছিল। এই লোকটি জানতে চেয়েছিল, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি আমার বর্তমানের খোঁজে, যেটা আমি বর্তমানে খুঁজছি, তাতে আমি সফল হব না সফল হব না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এই কথার উত্তর দাও, তারপরে তুমি চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। যদি এর উত্তর তুমি না দিয়ে চলে যাওয়ার প্ল্যান করো, তাহলে তোমার যত কয়েন তুমি আজকে রোজগার করেছো, যত পয়সা তুমি রোজগার করেছো, সব পয়সা আমি কেড়ে নেবো বা নিয়ে নেব। তোমাকে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর যেতে হবে, নইলে আমি সমস্ত পয়সা নিয়ে নেব। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাই। আমরা দেখছি এই অ্যাস্ট্রোলজার মনে মনে কিছু যেন মন্ত্র পড়ছে। ইনক্যান্টেশন মানে হচ্ছে চ্যান্টিং, মন্ত্র পড়া। সে যেন এই লোকটার ভাগ্য বলবে, মানে সে যেন একটা দৈব শক্তি পেয়ে গেছে। অ্যাস্ট্রোলজার এগুলো এইসব ভানগুলো এ করে, কারণ একে এই ভানের মাধ্যমেই রোজগার করতে হয়। আমরা দেখছি সে আবার একটা ভান করছে, সে যেন কিছু মন্ত্র পড়ছে, এবং মন্ত্র করার পরে সে বলছে, অল রাইট আই উইল স্পিক, ঠিক আছে, তোমার যখন এতই জানার ইচ্ছা আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, কিন্তু আমি যেটা বলবো সেটা যদি বিশ্বাসযোগ্য বলে তোমার মনে হয়, তুমি কি আমাকে একটা টাকা দেবে? 8 আনা পয়সা না, ওই 8 আনা নেব না, আমি যদি যেটা বলবো সেটা যদি তোমার কনভিনসিং বা বিশ্বাসযোগ্য মনে হয়, তুমি কি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, তাছাড়া মানে 1 টাকা না দিলে আমি আমার মুখ খুলবো না, আমি কিচ্ছু বলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুমি যা খুশি করতে পারো, তুমি যদি আমাকে 1 টাকা দাও তবেই আমি তোমার সম্পর্কে, তোমার ভবিষ্যৎ সম্পর্কে বলবো, নইলে আমি বলবো না, তুমি যা খুশি করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রি। যাই হোক, বেশ কিছুক্ষণ দর কষাকষি, হ্যাগলিং মানে হচ্ছে দর কষাকষি, বেশ কিছুক্ষণ এই দর কষাকষির পরে সেই ব্যক্তি রাজি হলো। সে বলল, ঠিক আছে, আমার প্রশ্নের সঠিকভাবে উত্তর দাও, আমি 1 টাকাই দেবো। দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? অ্যাস্ট্রোলজার
হাত দেখবে, ভাগ্য বলবে, এবং প্রথম যে কথাটি সে বলল, কি বলল? ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? তোমাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক বলছি? তোমাকে মৃত মানুষ ধরে নিয়ে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল। লেফট ফর ডেড মানে তোমাকে মৃত ধরে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল বা ফেলে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? তোমাকে কেউ একবার মেরে ফেলেছিল বা মানে তোমাকে অ্যাটেম্প টু মার্ডার, তোমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং যে লোক তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সে তোমাকে মৃত ভেবেই ছেড়ে দিয়ে চলে গেছিলো। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? টেল মি মোর। আরে এই লোকটা অবাক হয়ে গেল, কারণ সত্যি এই লোকটার জীবনে এরকম ঘটনা ঘটেছে। কি করে অ্যাস্ট্রোলজার এই কথাটা বললো সেটা পরের কথা, কিন্তু আগে মানে সেটিংসটা বোঝো। এই লোকটা খুব অবাক হয়ে গেল যে এই রকম উত্তর সে পাবে সে আশা করেনি। সে ভেবেছিল যে এই অ্যাস্ট্রোলজারও ফ্রড, এর কাছ থেকে একে বরঞ্চ এর লোকের কাছ থেকে টাকা নেয়, এর কাছ থেকে এক্সট্রা কিছু টাকা নিয়ে সে চলে যাবে, এটা সে ভেবেছিল। তার বদলে এই যখন বলছে তোমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, এটা সত্যি এবং সেই কথাটা সত্যি মিলে গেছে, তখন এই লোকটা একটু অবাক হয়ে বলল, টেল মি মোর। আচ্ছা আমাকে আরও কিছু বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। একটা ছুরি তোমাকে এফোর করে দিয়েছিল, একটা ছুরি তোমাকে এফোর করে দিয়েছিল, তোমার ভেতরে একটা ছুরি ঢুকে গেছিল। গুড ফেলো, আরে বাস রে, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এল? তুমি ঠিক বলেছো, আরে বাস রে। এই বলেই আমরা দেখছি সেই লোকটা তার যেখানে ছুরিটা ঢুকেছিল সেই জায়গাটাকে সে তার চেস্ট, তার বুকে, সেই বুকটাকে খুলে এই অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে ছুরির দাগটা। এখানে আর একটা শর্ট প্রশ্ন হয়, সেটা হচ্ছে 1 নম্বর যে অ্যাস্ট্রোলজার প্রথম কি উত্তর দিয়েছিল যে ইউ আর লেফট ফর ডেড, এটা হচ্ছিল অ্যাস্ট্রোলজারের প্রথম উত্তর। 2 নম্বর হচ্ছে এই লোকটাকে কি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল? এ নাইফ, একটা ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল, এবং ছুরিটা কোথায় ঢোকানো হয়েছিল? এই লোকটা দেখো এখন কি দেখাচ্ছে, গুড ফেলো হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটাকে খুলে দেখাচ্ছে যে এখানে সে ছুরিটা ঢুকেছিল। এটা কিন্তু প্রশ্ন আসে যে ছুরিটা কোথায় মারা হয়েছিল, ছুরিটা, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তখন মনে থাকে না। ছুরিটা মারা হয়েছিল বুকে, অন্য কোথাও না, বুকেতে ছুরিটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং এই লোকটি সেই জায়গাটাকে খুলে অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, ইউ আর লেফট ফর ডেড, এবং তারপরে তুমি মরে গেছো এটা ধারণা করে তোমাকে পাশে যে একটা কুয়ো ছিল তাতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, এবং তোমাকে সেখানে তুমি মৃত ভেবে সেই কুয়োর মধ্যে যে ব্যক্তি তোমাকে মেরেছিল সে তোমাকে ফেলে দিয়েছিল। I should have been dead if some passerby had not চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, আমি মরেই যেতাম। এই লোকটা এখন বলছে, মানে এই লোকটা সে তো একদম ঠিক বলছে, সে বলছে আমি মরেই যেতাম যদি না বেশ কিছু লোক ওই অঞ্চল থেকে যাচ্ছিল, তারা ওই কুয়োতে উকি মেরে আমাকে দেখে এবং আমাকে উদ্ধার না করলে আমি মরেই যেতাম। বেশ কিছু লোক ওই কুয়োর পাশ থেকে যাচ্ছিল, তারা আমাকে সেই কুয়োতে ঝুঁকে দেখে যে আমি পড়ে আছি এবং তারাই আমাকে উদ্ধার করে, তারা না উদ্ধার করলে বা তারা না দেখলে আমি মরে যেতাম। এক্সক্লেম দ্য আদার, ওভারওয়েলম বাই এনথুসিয়াজম, সে মানে উৎসাহে, মানে এইরকম একটা ঘটনার সঠিক উত্তর সে পাচ্ছে, সে প্রচণ্ড উৎসাহিত হয়ে পড়েছে যে না, এই অ্যাস্ট্রোলজার তার মানে এই জ্যোতিষী একদম সঠিক বলছে, এবং সে তার কাছ থেকে আরও প্রশ্নের উত্তর চায়। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কস ক্লিঞ্চিং হিজ ফিস্ট, হাতের মুঠো শক্ত করে সে বলল, আমি তাকে কবে পাবো বলতে পারো, কবে আমি তাকে ধরতে পাবো? হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, তাকে আমি কবে ধরতে পাবো? লোকটি জিজ্ঞেস করলো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, ইহলোকে পাবে না, পরলোকে পাবে, এই জ্যোতিষী উত্তর দিল। তোমাকে এই পৃথিবীতে তুমি আর ওই লোকটিকে ধরতে পারবে না, তুমি পরলোকে গিয়ে ওই লোকটির দেখা পাবে। হি ডায়েড 4 months ago ইন এ ফার অফ টাউন, সে 4 মাস আগে অনেক দূরের একটা শহরে মারা গেছে, আজ থেকে 4 মাস আগে অনেক দূরের একটা শহরে মারা গেছে, কাজেই এই লোকটাকে এবারের মতো তুমি আর ধরতে পারবে না, যদি ধরতে হয় পরলোকে গিয়ে ধরো। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, এই লোকটির যে তোমাকে হত্যা করতে গেছিল তার দর্শন তুমি আর কোনো দিনই পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, এটা শুনে সেই লোকটি
মানে যন্ত্রণায় যেন ছটফট করে উঠলো স্যার, মানে সে ভাবতেই পারছে না যে তার হাত ফসকে এই লোকটা মরে যেতে পারে। মানে তার ইচ্ছা ছিল এই লোকটাকে ধরে সে শাস্তি দেবে, কিন্তু জানতে পারছে এই লোকটা মরে গেছে, সে যেন যন্ত্রণাতে সে ছটফট করছে, তাই সে মন থেকে এটা মানতে পারছে না। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, যাই হোক আমরা দেখছি অ্যাস্ট্রোলজার বলতে শুরু করেছে আবার, গুরুনায়ক, এই প্রথমবার এই গল্পতে কোনো একটা ক্যারেক্টারের নাম প্রকাশিত হচ্ছে। গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী, সেই সামনে যে লোকটি তার সামনে হাত দেখাতে এসছে তাকে বলছে গুরুনায়ক, মানে এই লোকটির নাম গুরুনায়ক। গুরুনায়ক কিনা সেটা এখনই জানতে পারবো। ইউ নো মাই নেম, দ্য আদার সেড টেকেন অ্যাবাক, খুব অবাক হয়ে এই লোকটি বলল তুমি আমার নাম জানো? তার মানে এই লোকটির নাম সত্যিই গুরুনায়ক। অ্যাস্ট্রোলজার এই লোকটিকে বলছে গুরুনায়ক এবং সেই লোকটি অবাক হয়ে বলছে তুমি আমার নাম জানো? তার মানে এই লোকটির নাম গুরুনায়ক। তাহলে যে ক্যারেক্টারের নাম আমরা প্রথম জানতে পারছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার। তো অ্যাস্ট্রোলজার জেনেছি, তার নাম আমরা জানিনি, কিন্তু এই চরিত্রের নাম প্রথমবারের জন্য জানতে পারছি, এর নাম হচ্ছে গুরুনায়ক। অ্যাজ আই নো অল আদার থিংস গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি সব কিছুই তোমার সম্পর্কে জানি গুরুনায়ক, আমি যেটা বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ ইজ টুডেজ জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তরে দুদিনের যাত্রাপথ তোমার গ্রাম। তোমার গ্রাম এই শহর থেকে দুদিনের যাত্রাপথ, মানে তুমি অনেক শহর তোমার নিজের গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসছো, দুদিনের যাত্রাপথ, ঠিক আছে? এই যেখানে তুমি আজকে আছো এই শহর থেকে আরও দুদিন উত্তর দিকে গেলে তোমার গ্রাম পড়বে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেন ধরেই তুমি তোমার গ্রামে ফিরে যাও, পরে যে ট্রেন পাচ্ছ সেই ট্রেনেই তুমি তোমার গ্রামে ফিরে যাও, এখানে আর থেকো না। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, তুমি যদি আবার ঘরের বাইরে বেরো আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আবার ভয়ানক দুর্যোগ আসছে, তোমার জীবনে আবার ভয়ানক দুর্যোগ হবে যদি তুমি ঘরের বাইরে বেরো। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, সে এক চিমটে ওই পবিত্র ছাই, মানে যে ছাইটা সে নিজের মাথাতেও লাগিয়েছে এরকম একটুখানি ছাই সে এই গুরুনায়কের দিকে বের কর মানে হাতে ধরিয়ে দিল এবং কি বলছে, রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম, নিজের কপালে এই পবিত্র ছাইটিকে ঘষে লাগাও, তোমার বিপদ কেটে যাবে এবং বাড়ি চলে যাও। তুমি যদি বাড়ি না যাও তাহলে কিন্তু তোমার ভয়ানক বিপদ আছে, ঘরের বাইরে বেরোলেই তোমার বিপদ গুরুনায়ক আমি দেখতে পাচ্ছি, এই ছাইটি লাগাও এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, দক্ষিণের দিকে আর কোনো দিন বেরিও না, যদি তুমি দক্ষিণের দিকে না বেরো তুমি 100 বছর বাঁচবে। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, দক্ষিণের দিকে আর বেরিও না, মানে তুমি তোমার বাড়ি থেকে দক্ষিণের দিকে মানে এই শহরের দিকে আর এসো না, যদি তুমি না আসো তুমি 100 বছর বাঁচবে, আর যদি তুমি সেটা আমার কথা না শোনো তোমার জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করছে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, খুব ভেবেচিন্তে ওই লোকটা বললো আমি আবার তাহলে ঘর থেকে বেরোবো কেন, আমি ঘর থেকে বেরিয়েছিলাম এই লোকটাকে ধরার জন্যই, কিন্তু এই লোকটাকে যদি মরেই গিয়ে থাকে তাহলে আমি ঘর থেকে বেরোবো কেন, খুব ভেবেচিন্তে এই লোকটা বললো। I was only going away now and then to look for him and to choke out his life if I met him, আমি ঘুরে ঘুরে বেড়াতাম, ঘরের বাইরে যেতাম এই লোকটার খোঁজে, যদি এই লোকটাকে পাই তার গলা টিপে আমি মেরে দেবো, সেই জন্য আমি খুঁজে খুঁজে বেড়াতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, যাই হোক সে তার খুব অনুশোচনায় তার মাথাটা দোলাচ্ছে। অনুশোচনা কেন? অনুশোচনা মানে সে এই লোকটাকে মেরে ফেলবে সেই জন্য না, মেরে ফেলতে পারেনি, তার আগেই লোকটা মরে গেছে, সেই যন্ত্রণাতেই সে মাথাটা নাড়াচ্ছে, ঠিক আছে? মানে এই লোকটা মরে গেছে সেই জন্য দুঃখিত হয়েছে এরকম ব্যাপার না, যে এই লোকটাকে সে নিজের হাতে মারতে পারেনি এই জন্য তার মধ্যে একটা অনুশোচনা দেখা যাচ্ছে, ঠিক আছে? হি ওয়াজ এসকেপড মাই হ্যান্ডস, আমার হাত ফসকে পালালো, আমার হাত ফসকে পালালো। আই হোপ অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি অন্ততপক্ষে এটা কি বলতে পারো যে যেভাবে ওর মরা উচিত সেভাবে মরেছে কিনা? যেভাবে মরা উচিত মানে কি, ভয়ানক কষ্ট পেয়ে ও আমাকে হত্যা করতে গেছিলো, আমি ওকে নিজের হাতে গলা টিপে মারতেও চেয়েছিলাম, কিন্তু যাই হোক আমি তো আর মারতে পারছি না, তো যেভাবে ওর মরা উচিত, একটা পাপীর যেভাবে মরা উচিত ও কি সেভাবেই মারা গেছে, এটা কি বলতে পারবে? ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ বলতে পারবো। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি,
সে একটা লরিতে চাপা পড়ে মারা গেছে, সে একটা লরির তলায় চাপা পড়ে মারা গেছে, তার কাজেই তার মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক হচ্ছে, যেমন সে পাপ করেছিল তেমন শাস্তিই সে পেয়েছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এই কথাটা শুনে ওই লোকটা শান্তি পেল। এতক্ষণ আমরা দেখছিলাম সে তার মধ্যে একটা অনুশোচনা হচ্ছে যে আমি মারতে পারিনি, একে কষ্ট দিয়ে দিয়ে মারবো, সেটা পারিনি, কিন্তু এখন যখন শুনতে পেলো যে একটা লরি চাপা পড়ে মারা গেছে, কোনো অন্যভাবে মারা যায়নি, তখন সে খুব মনে শান্তি পেল। চলো এবার নেক্সট প্যারাটা দেখি। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। পুরো অঞ্চলটি আমরা দেখছি ফাঁকা হয়ে গেছে যখন এই জ্যোতিষী উঠে সমস্ত জিনিসপত্র তার ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। এই সবুজ রঙের আলোটাও নিভে গেছে, পুরো অঞ্চলটা এখন অন্ধকার এবং নিস্তব্ধ। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, এই লোকটি অন্ধকারে মিলিয়ে গেছে, এই অপরিচিত লোকটি অন্ধকারে মিলিয়ে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, যাওয়ার আগে সে বেশ কিছু কয়েন এই অ্যাস্ট্রোলজারের হাতে ধরিয়ে দিয়ে গেছে তার পরিশ্রমের মজুরি স্বরূপ। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, মোটামুটি মাঝরাতে এই অ্যাস্ট্রোলজার তার বাড়িতে পৌঁছলো। যখন অ্যাস্ট্রোলজার তার বাড়িতে পৌঁছলো তখন মাঝরাত। এটা একটা প্রশ্ন আসে, অ্যাস্ট্রোলজার কোন সময় তার বাড়িতে পৌঁছলো? এটা হচ্ছে মাঝরাতে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন। তার স্ত্রী দরজাতে দাঁড়িয়ে ছিল এবং সে জিজ্ঞেস করলো কেন এত দেরি হয়েছে, সে এত দেরির কারণ জিজ্ঞেস করলো। এটার একটা প্রশ্ন আসে যে কে কার জন্য অপেক্ষা করছিল এবং সে কি জানতে চেয়েছিল। এই অ্যাস্ট্রোলজারের ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল এবং সে জানতে চেয়েছিল এত দেরি কেন হলো। ওকে, হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। সে এই পয়সাগুলো, এই কয়েনগুলোকে তার স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বললো এগুলোকে গোনো, একটা লোক এই সমস্ত পয়সাগুলো দিয়েছে। 12 and a half আনাস, 12.5 আনা আছে। অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে যে কয়েনগুলো গুনতে দিল, তার স্ত্রী গুনে বলল যে 12 and a half আনা মানে 12.5 আনা আছে। অ্যাস্ট্রোলজারের ডিমান্ড ছিল যে সে প্রশ্নের উত্তর দিতে পারলে 1 টাকা পাবে, মানে এই লোকটি 1 টাকা অর্থাৎ 16 আনা দেবে বলে স্থির করেছিল, মানে সেটাই কথা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই লোকটি 1 টাকা বা 16 আনা দেয়নি, তার বদলে সে 12.5 আনা দিয়েছে। মানে এই লোকটি তার কথা রাখেনি, সে 12.5 আনা দিয়েছে। মানে অ্যাস্ট্রোলজার যেমন লোক ঠকায়, এই লোকেরাও যে অ্যাস্ট্রোলজারকে সবসময় যেটা দেবে বলে সেটা যে দেয় তেমন নয়। দেখে বুঝতেই পারছো যে 1 টাকার জায়গায় তাকে 12.5 আনা দিয়ে এই লোকটি চলে গেছে। সি ওয়াজ ওভারজয়েড। যাই হোক, এত পয়সা একসঙ্গে দেখে তার স্ত্রী খুব খুশি। 1 টাকা সে যুগে অনেক পয়সা, 12.5 আনাও অনেক পয়সা। এই অ্যাস্ট্রোলজার প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে ধার্য করে, সেখানে 12.5 আনা একটা লোকই তাকে দিয়েছে, তার স্ত্রী খুব খুশি। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কালকে কিছুটা গুড় আর নারকেল কিনতে পারবো, তার স্ত্রী তাকে বলল। অ্যাস্ট্রোলজারের স্ত্রী অ্যাস্ট্রোলজারকে বলছে এই যে পয়সা পেয়েছি এতে আমি কালকে কিছুটা গুড়, জ্যাগারি হচ্ছে তালের গুড়, আমি কিছুটা তালের গুড় আর একটু নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। বাচ্চাটা, আমাদের যে বাচ্চা রয়েছে, এই অ্যাস্ট্রোলজার এবং তার স্ত্রীর একটি বাচ্চা রয়েছে, সে বেশ কিছুদিন ধরেই মিষ্টির জন্য মিষ্টি খাবো মিষ্টির জন্য বায়না করছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি কালকে তাকে বেশ কিছু ভালো খাবার বানিয়ে দেব। অ্যাস্ট্রোলজারের স্ত্রী সে বলছে কি যে পয়সা পেয়েছি এতে আমি কালকে একটু তালের গুড় আর নারকেল কিনবো, আমাদের বাচ্চাটা বেশ কিছুদিন ধরে মিষ্টি খাবো বলছে, আমি কালকে ওর জন্য বেশ কিছু ভালো খাবার বানিয়ে দেব। এখান থেকে একটা প্রশ্ন আসে যে পয়সা দিয়ে কি করবে? বুঝতেই পারছে, পয়সা দিয়ে তালের গুড় আর কোকোনাট কেনা হবে এবং তা দিয়ে ভালো খাবার বানানো হবে। আর বাচ্চাটা, অ্যাস্ট্রোলজারের বাচ্চাটা ছেলে না মেয়ে? দেখো এখানে উত্তরটা দেওয়া আছে, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য, হার মানে অ্যাস্ট্রোলজার, যে সন্তান অ্যাস্ট্রোলজারের রয়েছে সে একটি মেয়ে। এটা কিন্তু আসে, বেশ ট্রিকি প্রশ্ন, খেয়াল থাকে না। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কালকে কিছু ভালো খাবার বানাবো। এইদিকে অ্যাস্ট্রোলজার কিন্তু অন্য জিনিস ভাবছে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমায় আবার ঠকিয়েছে, অ্যাস্ট্রোলজার বলল।
এটা অ্যাস্ট্রোলজারের স্বগতোক্তি, মানে নিজের মনেই সে নিজেকে বলছে যে ওই লোকটি আবার আমাকে ঠকিয়েছে। সোয়াইন কথাটা একটু বাজে কথা, কিন্তু মানুষ ঠকে গেলে এই ধরনের কথাই তাৎক্ষণিক রিয়াকশানে বলে। তাই অ্যাস্ট্রোলজার বলছে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, এই শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মে রুপি, ও বলেছিল আমাকে একটা টাকা দেবে, তার বদলে আমাকে 12.5 আনা দিয়েছে। সেড দ্য অ্যাস্ট্রোলজার। সি লুকড আপ অ্যাট হিম, কিন্তু অ্যাস্ট্রোলজারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে যে তার বর হঠাৎ এই ধরনের কথা বলছে কেন। ইউ লুক ওরিড, হোয়াট ইজ রং, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? নাথিং নাথিং, কিছুই হয়নি, আমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে না, যাই হোক আমাকে ঠকিয়েছে। কে ঠকিয়েছে? ওই লোকটি ঠকিয়েছে। কাকে ঠকিয়েছে? অ্যাস্ট্রোলজারকে। কেন ঠকিয়েছে? 1 টাকা দেওয়ার জায়গায় 12.5 আনা দিয়েছে। ঠিক আছে। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, রাতের খাবার সেরে একটা পায়ল মানে একটা লো বেঞ্চ, একটা নিচু চৌকিতে বসে এই অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো যে আমার বুক থেকে একটা বিশাল বড় ভার আজকে নেমে গেল? ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো আমার বুক থেকে আজকে একটা বিশাল ভার নেমে গেল? আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, এতদিন ধরে আমি ভেবেছিলাম যে আমার হাত লোকের রক্তে লাল হয়ে আছে। এতদিন ধরে আমি ভেবেছিলাম যে আমার হাত একটা লোকের রক্তে লাল হয়ে আছে, আমি কাউকে খুন করেছি। আমার হাত লোকের রক্তে লাল হয়ে গেছে মানে আমি কাউকে হত্যা করেছি, তার রক্তে আমার হাত লাল হয়ে আছে। এতদিন আমি জানতাম আমি একটি লোককে হত্যা করেছি। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এটাই সেই কারণ যে জন্য আমি গ্রাম ছেড়ে চলে এসেছি, এখানে এসে বসতি স্থাপন করেছি, তোমাকে বিয়ে করেছি। সবই ওই গ্রাম থেকে চলে আসার পরে আমি করেছি। আমার ধারণা ছিল যে আমি একটা লোককে হত্যা করেছি এবং সেই ভয়ে আমি গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। হি ইজ অ্যালিভ, সেই লোকটি বেঁচে আছে। কে সেই লোকটি? হি ইজ অ্যালিভ, কে সেই লোকটি? আমরা গুরু নায়ক বুঝতেই পারছি, যখন অ্যাস্ট্রোলজার যে কোনোদিনই অ্যাস্ট্রোলজির কিছুই জানে না, সে হঠাৎ করে ওই লোকটির নাম বলে দিচ্ছে, ওই লোকটির জীবনে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো বলে দিচ্ছে। ওই লোকটির বুকে ছুরি ঢোকানো হয়েছিল, তাকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলি যখন অ্যাস্ট্রোলজার এত নিখুঁতভাবে বর্ণনা করছে, তখনই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই অ্যাস্ট্রোলজারই সেই ব্যক্তি যে গুরুনায়কের বুকে ছুরি ঢুকিয়েছিল, যাকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিল। এবং এই কারণেই সে তার গ্রাম ছেড়ে, আমরা আগে পড়েছি যে গ্রাম ছেড়ে আচমকাই সে পালিয়ে গেছিল, তার কোনো প্রি প্ল্যানিং ছিল না যে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। এই ঘটনাটা ঘটিয়ে এই গুরুনায়ক, তার বন্ধু ছিল, তাকে ছুরিবিদ্ধ করে সে মরে গেছে ধরে নিয়ে তাকে কুয়োতে ফেলে ভয়েতে অ্যাস্ট্রোলজার গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এখন আমরা পুরো ঘটনাটা বুঝতে পারছি। এবং এই লোকটির নাম গুরুনায়ক, এটা এই অ্যাস্ট্রোলজার মানে গুরুনায়ককে আগে থেকে চেনে বলেই সে বলতে পারলো। এবং কখন সে দেখলো যে এটি গুরুনায়ক, কেন সে বুঝতে পারছিল যে কিছু একটা বিপদ ঘটতে যাচ্ছে? যখন গুরুনায়ক ওই চুরুটটি ধরাবার জন্য দেশলাইটি জ্বালিয়েছিল, সেই দেশলাইয়ের আলোতে এক ঝলক এই লোকটির মুখ, গুরুনায়কের মুখ অ্যাস্ট্রোলজারের নজরে আসে এবং সে তখনই দেখে যে সেই গুরুনায়ক যাকে অ্যাস্ট্রোলজার হত্যা করেছিল, মানে হত্যা করেছে ধরে তাকে ফেলে সে তার গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল। এবং সেই জন্যই সে এত কিছু বললো যে তুমি আর ঘরের বাইরে যেও না, তুমি ঘরের বাইরে গেলে তোমার বিপদ আসছে, যাতে গুরুনায়ক আর তার খোঁজ না করে। গুরুনায়ক যেন এবারে মানে গুরুনায়ক অ্যাস্ট্রোলজারকে চিনতে পারেনি, অন্ধকারও ছিল, তাছাড়া অ্যাস্ট্রোলজারের মুখ ভর্তি এখন দাড়ি হয়ে গেছে, দীর্ঘদিন আগেকার ঘটনা, কাজে গুরুনায়ক তাকে চিনতে পারেনি। এবং যাতে গুরুনায়ক আর ফার্দার তার খোঁজ না করে, খুঁজতে খুঁজতে গুরুনায়ক যখন এতটা পর্যন্ত চলে এসছে, দুদিন পরে হয়তো ধরাও পড়ে যেতে পারে, কাজেই যাতে গুরুনায়ক ভয় পেয়ে নিজের গ্রামে ফিরে যায় আর সেই অ্যাস্ট্রোলজারকে না খোঁজ করে। এবং অ্যাস্ট্রোলজারকে না খোঁজ করতে গেলে কি করতে হবে? অ্যাস্ট্রোলজারকে মেরে ফেলতে হবে। তাই এই অ্যাস্ট্রোলজার বলছে যে লোকটি তোমাকে হত্যা করেছিল সেই লোকটি নিজেই মরে গেছে, যে লোকটি তোমাকে হত্যা করতে গেছিল সে লোকটি নিজেই মরে গেছে, কাজেই তুমি নিশ্চিন্তে এবার ঘরে ফিরে যাও। আর যদি তুমি ঘরের বাইরে থাকো, তোমার জীবনে আরও বড় বিপদ আসছে। এইটা বলে সে গুরুনায়ককে তার গ্রামেতে ফিরে যাওয়ার জন্য সে ফিরে যেতে বাধ্য করেছিল। ওকে, যাই হোক,
আজকে আমরা কারণটা বুঝতে পারছি, তাই সে বলছে যে হি ইজ অ্যালিভ। আমি এখন আমার বুক থেকে একটা বিশাল বড়, আমার এতদিন ধরে আমার একটা যন্ত্রণা ছিল যে আমি একটা লোককে খুন করেছি, সেই যন্ত্রণাটা আমাকে পুড়ে পুড়ে খেত। আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম, নিজেকে খুনি ভেবে আমি লুকিয়ে থাকতাম। আমি কিছুই অ্যাস্ট্রোলজি জানি না, তাও সেই ভেগ ধরে, ভেগ কি আমাকে পেট চালাতে হবে, প্লাস এই মুখেতে দাড়ি গোপ ঘন করে রেখে যাতে কেউ আমাকে না চিনতে পারে আমি সেই ব্যক্তি, আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে আমার বুক থেকে একটা বিশাল বড় ভার নেমে যাচ্ছে। হি গ্যাপড, ইউ ট্রাইড টু কিল। তার বউ অবাক হয়ে গিয়ে নিঃশ্বাস ফেলে বলছে, তুমি হত্যা করতে গেছিলে? সে তার বউকেও আগে কোনোদিন জানায়নি যে সে একজনকে হত্যা করার চেষ্টা করেছিল। সে ধরেছিল সে হত্যাই করে দিয়েছে, মানে সে খুন করেছে, এটাকে কোনোদিন তার বউকে জানায়নি। যাই হোক, আজকে প্রথমবার তার বউ জানতে পেরে বলছে, তুমি হত্যা করতে গেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়ংস্টার। যখন আমি একটা বোকা অল্প বয়সী ছেলে ছিলাম। উই ড্র্যাঙ্ক, গ্যাম্বলড অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে। আমরা মদ খেয়ে, ড্র্যাঙ্ক মানে মদ খেয়ে, গ্যাম্বেল মানে জুয়া খেলে, অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে, এবং তারপরে ঝগড়া করে আমি ওকে রেগে হত্যা করতে গেছিলাম। আমি যাকে হত্যা করতে গেছিলাম সেদিনকে আমার মাথাও ঠিক ছিল না। আমরা প্রচুর মদ খেয়েছিলাম, উই ড্র্যাঙ্ক, গ্যাম্বেল, জুয়া খেলেছিলাম, এবং তারপরে আমাদের মধ্যে ঝগড়া হয়, কোয়ার্ল্ড ব্যাডলি, খুব ঝগড়া হয় একদিন। তারপরে আমি ওকে, ওর বুকে চাকু মারি, মানে ওকে আমি হত্যা করার চেষ্টা করি। হোয়াই থিঙ্ক অফ ইট নাও। যাই হোক, এইটা নিয়ে আর ভেবে এখন কি হবে? আমার বুকের বোঝা কেটে গেছে, এই লোকটি মরেনি, এ সুস্থই আছে, বেঁচে গেছে। আমি বরঞ্চ এতদিন ধরে মনে একটা যন্ত্রণা পুষে রেখেছিলাম যে আমার হাত দিয়ে একটা লোকের খুন হয়েছে, আমার বন্ধু মারা গেছে, এবং আমি এতদিন মানে একটা আমি পাপ করেছি, সেই পাপের শাস্তিও আমি এতদিন পেয়েছি। এতদিন নিজেকে লুকিয়ে লুকিয়ে রেখেছি, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে নিজেকে বিচ্যুত করে রেখেছি। সবসময় একটা ভেগ ধরে আমি নিজেকে লুকিয়ে রেখেছি। কাজেই আমি যা পাপ করেছি তার শাস্তিও আমি যথেষ্টই পেয়েছি। যাই হোক, এখন আর এগুলো ভেবে কি হবে? টাইম টু স্লিপ। চলো এবার ঘুমানোর সময়। আজকে আমি খুব পরিতৃপ্তির ঘুম ঘুমাবো, আজকে খুব শান্তির ঘুম ঘুমাবো। আমার বুক থেকে একটা বিশাল বড় বোঝা নেমে গেছে। হি সেড, ইয়েনিং, হাই তুলে সে বলল, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়েল। এবং তারপরে আমরা দেখছি সে ওই নিচু চৌকিটাতে সে ভালো করে ছড়িয়ে শুয়ে পড়লো। যাই হোক, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি এখানেই শেষ হলো। এই গল্পের মাধ্যমে আর.কে. নারায়ণ যেমন একটি অসাধারণ সুন্দর সাসপেন্সফুল সেটিংসকে ক্রিয়েট করেছেন, তেমনি একই দিকে ভারতীয় গ্রামীণ মানুষদের চিন্তা চেতনা, তাদের চাহিদা, তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের অন্ধবিশ্বাস, তাদের এই যে জ্যোতিষ ব্যাপারে তাদের চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ জানার যে আগ্রহ, অসাধারণ সুন্দরভাবে এই গল্পের মাধ্যমে বর্ণিত হয়েছে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটি অত্যন্ত জনপ্রিয় গল্প, এবং জনপ্রিয় বলেই এই গল্পটির মাধ্যমেই বিখ্যাত মালগুড়ি ডেজের ওপেনিং গল্পই হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। যাই হোক, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আজকে এখানেই শেষ হলো। আশা করি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের উপরে তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। পরীক্ষায় 4-এ 4ই পাবে। যেভাবে পড়ানো হলো তোমাদের পরীক্ষায় 4-এ 4ই পাওয়া কথা। নেক্সট দিনে আমরা যাবতীয় এমসিকিউগুলোও করব। আর তারপরেও যদি তোমাদের কোনো কিছু জায়গায় অসুবিধা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হলে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের এমসিকিউ নিয়ে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কিছু প্রশ্ন থাকলে তো অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট দিন।